সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগেও বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। যদিও আদালত বলছে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই সিদ্ধান্ত জানাবে আপিল বিভাগ। মনির মিল্লাতের প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। একই দিন কোটা পদ্ধতি বহাল রেখে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে ছিল শুনানি, তাই আন্দোলনকারীদের নজর ছিল আদালতের সিদ্ধান্তের দিকে। সকালে কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়কেই বহাল রাখে আপিল বিভাগ। সেই সাথে জানানো হয় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পেলে আপিল বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এ সময় রাজপথে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় কিনা সেটিও জানতে চান আদালত। এমন সিদ্ধান্ত জানার পরই দুপুর 12:15টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের দাবি, সরকারি চাকরিতে কোটা প্রথা বৈষম্যের সৃষ্টি করছে। তাদের অভিযোগ, সরকার 2018 সালের মীমাংসিত ইস্যুকে আবারও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এটা আমাদের বাঁচা মরার লড়াই, এটা মুক্তির সনদের মতো এটা একটা লড়াই। যতদিন হচ্ছে আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন ইনশাআল্লাহ চলবে। সামনে থাকে সত্য আমাদেরকে রেখে পেছন থেকে সামনে আসতেছে, এই বিষয়ের বিরুদ্ধে আমার আন্দোলন। 56% কোটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর একটা বোঝা। শিক্ষার্থীদের অবরোধের কারণে শাহবাগের মূল সড়কটি বন্ধ হয়ে যায়। তৈরি হয় তীব্র যানজট। মোড়ে মোড়ে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দেয় শিক্ষার্থীরা। আপিল বিভাগের চূড়ান্ত রায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় তারা। আমাদের জায়গা থেকে যৌক্তিক আন্দোলন করেছি এবং আমরা আস্থা রেখেছিলাম, কিন্তু হাইকোর্ট আমাদের আস্থার প্রতিদান দেয়নি। আমরা অবশ্যই এখনও মহামান্য হাইকোর্টের উপরে শ্রদ্ধা রাখি, আইনের প্রতি শ্রদ্ধা রাখি, কিন্তু আমরা জানিয়ে দিতে চাই আমাদের সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। এর আগে গেল 5 জুন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযুদ্ধ সহ অন্যান্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। মনির মিল্লাত, 71, ঢাকা। চাকরিতে কোটা পদ্ধতি সরকার নয় আদালত বাতিল করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তাই শিক্ষার্থীদের আন্দোলন আদালতের বিরুদ্ধে কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছাত্রীদের দাবির প্রেক্ষিতে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে। সেই কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করে নাই, এটি আদালত রায় দিয়েছে। তো আন্দোলনটা নিশ্চয়ই আদালতের বিরুদ্ধে হচ্ছে, কারণ সরকার তো বাতিল করে নাই। সমাধানটাও আদালতের মাধ্যমেই করতে হবে, অন্যথায় আদালত অবমাননা হবে। উচ্চ আদালতের একটি রায়ের পর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করা নিয়ে বিক্ষোভ এবং বিতর্ক নতুন করে ডালপালা মেলেছে। এ নিয়ে আমরা যদি একটু টাইমলাইনটা দেখে নিই, কী কারণে এই বিতর্কগুলো তৈরি হয়েছিল এবং তার সর্বশেষ স্ট্যাটাসটা কি। উচ্চ আদালতের রায়ের পরে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে বিতর্ক এবং বিক্ষোভ নতুন করে ডালপালা মেলেছে। সরকারি নিয়োগে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটার পুনর্বহাল করার রায় দিয়েছে হাইকোর্ট। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরিতে 56% কোটা ব্যবস্থা ছিল। এই 56% কোটার 30% মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের নাতি নাতনিদের জন্য সংরক্ষিত ছিল। নারীদের জন্য 10%, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5% আর প্রতিবন্ধীদের জন্য 1% আসন। 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক এই কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে নবম থেকে ত্রয়োদশ গ্রেড পর্যন্ত চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে দেয় সরকার, পুরোপুরি বাতিল করে দেয়। এবং 2021 সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে 2021 সালে 18 সালে বাতিল হবার পরে 21 সালে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে বা যে কোটা ব্যবস্থা সরকার বাতিল করেছিল সেটা অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান আদালতে রিট করেন, হাইকোর্টে রিট করেন। এবং 2018 সালে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেটি সে অবৈধ ঘোষণা করে
উচ্চ আদালত রায় দেয় ওই রিটের পরিপ্রেক্ষিতে। এবং বর্তমান স্ট্যাটাসটাও আমরা জানলাম। এটি হাইকোর্টের যে রায় সেটি আপিল বিভাগও সেটিই রেখেছে এবং হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাবার পরে রায়ে বা সিদ্ধান্ত দেবার কথা জানিয়েছে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। আমরা এটা নিয়ে কথা বলতে চাই, যেহেতু বিষয়টা বিচারাধীন, সুতরাং আমরা এই আলোচনায় একটু সতর্কও থাকতে চাই। কিন্তু দাবিগুলো যেহেতু মাঠে আছে, সাংবাদিক হিসেবে আমরা আসলে বুঝতে চাই পক্ষে বিপক্ষে কি মতামত আসছে। আমাদের সঙ্গে আজকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এবং মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের পক্ষে রিট দায়েরকারী ওহিদুল ইসলাম তুষার, সঙ্গে সাবেক শিক্ষা সচিব এনআই খান যুক্ত আছেন আমাদের সঙ্গে। আসিফ মাহমুদ, শুরুতে আপনার কাছে জানি যে আপনাদের দাবিটা কি, মানে পুরো কোটা ব্যবস্থা কি বাতিল চান আপনারা? ধন্যবাদ ৭১ টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা মূলত ৪ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছি। আমাদের প্রথম এবং প্রধান দাবি হচ্ছে ২০১৮ সালের সরকার আমাদের আন্দোলনের ভিত্তিতে এবং সারা দেশের জনমতের ভিত্তিতে যে পরিপত্র প্রণয়ন করেছিল সেই পরিপত্র পুনর্বহাল করতে হবে। এবং আমাদের দ্বিতীয় দাবিতে আমরা বলছি শুধুমাত্র নবম থেকে 13তম গ্রেড নয়, নবম থেকে 20তম গ্রেড অর্থাৎ সকল গ্রেডে কোটা ব্যবস্থার একটা স্থায়ী সমাধান করতে হবে। এবং স্থায়ী সমাধান হিসেবে আমরা প্রস্তাবনা করছি অনূর্ধ্ব 5% এবং সত্যিকার অংশেই সংবিধান অনুযায়ী যারা অনগ্রসর জনগোষ্ঠী, যেমন আমাদের ক্ষুদ্র গোষ্ঠীরা রয়েছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠী রয়েছেন, তাদেরকে অনূর্ধ্ব 5% কোটা দেওয়া যেতে পারে। এবং আমাদের তৃতীয় দাবি, কোটা দেওয়া অবস্থায় কোটার যে পদগুলো সেই পদগুলো পরিপূর্ণ না হলে শূন্য পদগুলো অবশ্যই মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এবং একজন কোটাধারী কোনোভাবেই একবারের অধিক কোটা ব্যবহার করতে পারবে না। পৃথিবীর কোথাও এভাবে বাংলাদেশের মতো প্রত্যেক জায়গায় বারবার কেউ কোটা ব্যবহার করতে পারে না। আর আমাদের সর্বশেষ দাবি হচ্ছে একটি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত আমলাতন্ত্র গড়ে তোলার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। আচ্ছা, ওহিদুল ইসলাম তুষার, কোটা চাওয়ার ক্ষেত্রে আপনারা আদালতে কি সাবমিশন বা কি যুক্তি আপনারা দেখিয়েছেন? একটু আনমিউট করে নেবেন ওহিদুল ইসলাম তুষার। ধন্যবাদ আপনাকে। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন যে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান এবং মহান মুক্তিযুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধারা আপনার যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই দুইটা ধারণাকে কেন্দ্র করে 1972 সালে 5ই সেপ্টেম্বর সর্বপ্রথম এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের যে পুনর্বাসনের জন্য একটা কোটা ব্যবস্থা জারি করেছিলেন। তখন কিন্তু কোটা ব্যবস্থা ছিল একদিকে সাধারণ কোটা ছিল 20% এবং অন্যদিকে হচ্ছে দৃষ্টি কোটা ছিল 80%, সেই ক্ষেত্রে 30% ছিল মুক্তিযোদ্ধা কোটা। কিন্তু সেই দীর্ঘদিন ধরে কিন্তু সেই কোটা ব্যবস্থা আমাদের প্রতিপালিত হয়নি কখনো। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে 1973 সালে মাত্র 350 জন মুক্তিযোদ্ধাকে চাকরিতে ঢোকানো হয়েছিল এবং সেখানে মুক্তিযোদ্ধারাও ছিল। দেখা যাচ্ছে যে মাত্র স্বাধীনতার 3.5 বছরের মধ্যে জাতির জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হলো এবং মাঝখানে 21 বছর কিন্তু মুক্তিযোদ্ধারা বঞ্চিত হলো। এবং ততদিনে কিন্তু যখন আওয়ামী লীগ সরকার আসলো তখন কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের চাকরিতে প্রবেশের বয়সসীমা শেষ হয়ে গেল। এবং সেই প্রেক্ষাপটে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আজকের মাননীয় প্রধানমন্ত্রী 97 সালে সন্তান পর্যন্ত আপনার বর্ধিত করলেন। কিন্তু সন্তান পর্যন্ত বর্ধিত করা হলে সেই মাঝখানের 21 বছরের যেই আপনার মুক্তিযুদ্ধ বিরোধী প্রশাসন ঢুকেছিল সেখানে কিন্তু সন্তানদের সুযোগ সুবিধা দেওয়া হয় না এবং পরবর্তীতে কিন্তু নাতিদেরকে অ্যাড করা হয়েছিল। এখন আমার একটা বিষয় অবশ্যই বলতে হবে যে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের হিসাবে বীর মুক্তিযোদ্ধাদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ বা বিশেষ সুবিধা দিয়েছিল। এবং আরেকটা হচ্ছে যে স্পেশাল প্রিভিলেজ দিলে সেটা কখনো আপনার নেওয়া যায় না। দ্বিতীয়ত হচ্ছে এই যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে অনেক সময় বীর মুক্তিযোদ্ধারা কোনো মুক্তিযোদ্ধা হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, আবার হচ্ছে সন্তান তার বাবা হারিয়েছে, আবার মা তার সন্তান হারিয়েছে, যে ছেলেটা এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। অর্থাৎ সার্বিকভাবে যদি আমরা বলি যারা সরাসরি যোদ্ধা ছিল বা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু সকল দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই যে ক্ষতিগ্রস্তের ধারণা থেকে কিন্তু
আপনার কোটা ব্যবস্থা দেওয়া হয়েছিল। সেই জন্য ওই সংবিধানের 28(4) যদিও আপনার বলবেন যে মুক্তিযোদ্ধারা কি অনগ্রসর, না, রাষ্ট্র মুক্তিযোদ্ধাদেরকে অনগ্রসর কখনোই করতে পারে না, কারণ হচ্ছে রাষ্ট্র, তারা হচ্ছে বীর, তাদের একটা আত্মত্যাগ আছে, সেই জন্য তাদেরকে আপনার কি করতে পারবে না, তাদেরকে অনগ্রসর ঘোষণা করতে পারবে না। কিন্তু অনগ্রসর ঘোষণা না করলেও তাদেরকে যে সম্মানী ভাতাগুলি দেওয়া হয় সেখানেও কিন্তু আপনার এই যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সংবিধান কি কোটা সমর্থন করছে না? এখন সংবিধান গৃহীত হওয়ার পূর্বেই কিন্তু কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল, অর্থাৎ 1972 সালে 5ই সেপ্টেম্বর কিন্তু আমাদের কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল এবং সংবিধান গণপরিষদে খসড়া সংবিধান গৃহীত হয়েছিল 4 নভেম্বর 1972 সালে এবং সেটা কার্যকর হয়েছিল আপনার 16 ডিসেম্বর 1972 সালে এবং গণপরিষদে একই সাথে এই যে কোটা ব্যবস্থা 1972 সালে 5ই সেপ্টেম্বর যে কোটা ব্যবস্থার পরিপত্রটা ছিল সেটাকে অনুমোদন করেছে এবং সংবিধানকে অনুমোদন করেছে। এবং দেখেন এই যে মাঝখানে যে সময়টা ছিল, আমি যেটা বলছিলাম যে কোটা ব্যবস্থার কোনো ইমপ্লিমেন্টেশন ছিল না। হ্যাঁ, 72 সাল থেকে কোটা ব্যবস্থা দেওয়া হলেও আমাদের জন্য সেই ইমপ্লিমেন্টেশনটা ছিল না, কারণ হচ্ছে এই দীর্ঘ সময়টা বিরোধী সরকার ছিল এবং যেই সময়টা আওয়ামী লীগ সরকার ছিল তারা চেষ্টা করেছে, কিন্তু ততদিনে কিন্তু বিরোধী প্রশাসক ছিল, এই প্রশাসকরা কিন্তু নিয়োগ বোর্ডের হর্তাকর্তা থাকায় আমরা সেই সুযোগ সুবিধাগুলি পাই নাই। সেই জন্য দেখা গেছে একাধিক রিট পিটিশন হয়েছে। আমি 2 সেকেন্ডের ভিতরে শেষ করে দিচ্ছি যে একাধিক রিট পিটিশন হয়েছে। সেই রিট পিটিশনগুলিতে আপনার রিট পিটিশন 235(12) বা রিট পিটিশন 640610 এরকম একাধিক রিট পিটিশনে আপনার মুক্তিযোদ্ধা কোটা অনুসরণের জন্য বাইন্ডিং ছিল। সেই বাইন্ডিংস থাকার পরেও, যে সুপ্রিম কোর্টের রায় থাকার পরেও, হাইকোর্টের রায় থাকার পরেও সরকার একটা নোটিফিকেশন বা একটা সার্কুলার জারি করে আপনার রিভিউ না করে বা পার্লামেন্টে না গিয়ে কোটা ব্যবস্থা বাতিল করে, সেই কোটা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেই কিন্তু আমরা 2018 সালে আমরা কি করেছি, আমরা রিট করেছি। এবং যখন কোটা বাতিল হলো আমরা দেখলাম যে চাকরি প্রত্যাশীরা, আমরা কিন্তু অনেকবার ভাইবা দিয়েছি, 5টা 7টা 10টা ভাইবা দিয়েও যখন আমরা চাকরি পাচ্ছিলাম না, তখন কিন্তু আমরা মনে হয়েছে যে হ্যাঁ, কোটা ব্যবস্থা থাকলে আমরা একটু ফেসিলিটি পেতে পারতাম। সেই ক্ষেত্রে আমরা কিন্তু পার্সোনালি এগ্রিপ্ট হয়েছি। এগ্রিপ্ট হওয়ার পরেই কিন্তু আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছি 2021 সালে এবং রুল দিয়েছিল। সেইটার প্রেক্ষাপটে কিন্তু দীর্ঘ শুনানির পর এই যে 5ই জুন আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে যে 30% কোটা পুনর্বহাল করেছে। কোনটা অনলি 30% কোটা পুনর্বহাল হয়েছে। আমাদের 2018 সালের পুরো পরিপত্রটা কিন্তু পুনর্বহাল হয় না। আমরা কিন্তু ওইটাকে স্পেসিফিকলি করেছিলাম। তাহলে জেনারেল কোটা থেকে কিন্তু 70% নেওয়ার সুযোগ আছে। এবং আরেকটা বিষয়, আন্দোলনকারীদের ভিতরে একটা অজ্ঞতা বা আপনার ভুল বোঝার ধারণা আছে যে এই 30% কিন্তু একটা বিষয় ছিল যে কোটা বাতিলের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী একটা পরিপত্র জারি করিয়ে দিয়েছিলেন জনপ্রশাসন থেকে যে 5ই এপ্রিল 2018 সালে যে কোটায় যদি লোক না পাওয়া যায়, যোগ্য প্রার্থী না পাওয়া যায়, তাহলে সাধারণ কোটার প্রার্থী থেকে নিতে হবে। এবং মহামান্য হাইকোর্টও কিন্তু সেটা বলে দিয়েছেন, মানে মেধা থেকে আসবে, কোটায় লোক না পাওয়া যায় তাহলে এটা রিজার্ভ রাখার দরকার নাই, এটা সাধারণ কোটার প্রার্থী। মানে পরিষ্কার হয়েছে। এনআই খান মানে পক্ষে বিপক্ষে যুক্তি শুনছিলেন এবং এটা নিয়ে আন্দোলন চলছে, অন্যদিকে আদালতে এটা বিচারাধীন। কিভাবে দেখেন, কি মন্তব্য করবেন? প্রথম আমার ব্যক্তিগত মন্তব্য হচ্ছে, ব্যক্তিগত ধারণা, কোটা থাকা উচিত না প্রথম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছে, আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, প্রণিধানযোগ্য। সেটা হচ্ছে কোর্ট থেকে যখন ডিসিশন হচ্ছে কোর্টে সমাধান হতে হবে, না হলে কন্টেম্পট অফ কোর্ট হবে। কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট একটা আছে। দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে যে আমার মতামত যাই থাক, সমাজে যারা অনগ্রসর কিংবা যারা যে ক্ষেত্রে সমাজে একটা ভারসাম্য তৈরি করার দরকার হয়, সেখানে কিন্তু কোটা দরকার হয়। এখন আমাদের মুক্তিযোদ্ধা কোটা, তাদের বিশেষ অবদান আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু আমার কাছে মনে হয় নাতিপুতি পর্যন্ত একটা এক্সটেন্ড করার দরকার ছিল না। এখন ছেলে মেয়ে তো দরকার নেই। সরকার, আমার মনে হয় এই সরকার তো অনেক চাপ দেয় কিন্তু শোনেনি, কিন্তু এই ক্ষেত্রে বাতিল করেছে। তারপরে কেউ কোর্টে গেছে। কিন্তু ওহিদুল ইসলাম তুষার বলছিলেন যে একটা দীর্ঘ সময়ে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার না থাকায় অনেক ক্ষেত্রেই আসলে তারা পিছিয়ে পড়েছে এবং তাদের যে অবদান, অনেকে শহীদ হয়েছেন, অনেকে মানে পরিবার নানানভাবে ইফেক্টেড হয়েছে, সেসব বিবেচনাগুলো মানে কি? কিন্তু যারা তখন পিছিয়ে পড়েছে তারা কিন্তু এখন আর আসতে পারবে না, কারণ তারা অনেক বয়স্ক হয়ে গেছে বাই দিস টাইম। সুতরাং আরেকটা বিষয় হচ্ছে যে এই কোটা যে বাতিল, এইটা কিন্তু আরও অনেক কোটা রয়ে গেছে। যেমন 20% পোষ্য কোটা আছে, প্রাইমারি এডুকেশনে যারা শিক্ষক তাদের ছেলেমেয়েরা আসতে পারে চাকরিতে। এছাড়া
যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যারা টিচার, তাদেরও কিন্তু এক সেন্সে কোটা। তার কারণ আমার যতদূর মনে পড়ে 40% মার্কস হলে ভর্তি হতে পারতো, এখন কমেছে কিনা জানি না, অন্য জায়গায় কিছু আছে। তো সেখানে আমার মনে হয় যে একটা বিতর্কের অবসান হয়েছিল, আবার নতুন করে সেই বিতর্ক হলো। তবে এটা কোর্টের মাধ্যমে, কোর্ট সম্পর্কে তো কিছু বলার কিছু নাই। তো নতুন আর একটা সংঘাতময় পরিবেশ সৃষ্টি যাতে না হয় সেটার জন্য আমি সবাইকে বলবো। এবং আমার মনে হয় আমাদের ছাত্ররাও কিন্তু তাদের বাউন্ডারির বাইরেও যেতে চায়। যেমন একজন বললেন এখানে যে তারা চায় যে আমলাতন্ত্রে বা সরকারের দুর্নীতি তা ঠেকানোর জন্য। আমি মনে করি তাদেরকে বলবো তাদের নিজের চরকায় তেল দিতে। তার কারণ তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানেই দুর্নীতি আগে দূর করা দরকার। সেখানে আমরা দেখি যে অনেক রকমের বিষয় আছে। আমি নিজেই শিক্ষা সচিব, শিক্ষা জয়েন্ট সেক্রেটারি, প্রাইমারি ডিজি ছিল, আমার অনেক কিছু জানা আছে। কিন্তু আমরা লক্ষ্য করি তারা কখনোই তাদের নিজের বিষয়গুলো একবার তাকিয়ে দেখেন না, আয়নায় দেখেন না, অন্য কথা বলেন। তো যাই হোক, সেটা অসুবিধা নাই, বলতেই পারে, তার কথা বলার অধিকার আছে। কিন্তু আমি বলেছি যে আমার ব্যক্তিগত মতামত, তাছাড়া সামগ্রিকভাবে চিন্তা করলে দরকার হয় অনগ্রসর এবং অন্যদের। এখন ফাইনালি উচ্চ আদালতের যখন রায় আসবে তখন বোঝা যাবে কি হবে। আমার উচ্চ আদালত হয়তো প্রতিবন্ধী কোটা, নারী কোটা এইসব রাখবে, অন্যগুলো হয়তো বা রাখবে না, সেটাই আমি আশা করছি। ধন্যবাদ। জি, আসিফ মাহমুদ, এনআই খানের শেষ মন্তব্যটা দিয়েই যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই যে আপনাদের সর্বশেষ যে দাবি সেটা একটু পলিটিক্যাল দাবি হয়ে গেল কিনা, এবং উনি বলছিলেন যে এটা আপনাদের টেরিটরির বাইরে গিয়ে এটি করছেন। আচ্ছা, আমাদের সর্বশেষ দাবির প্রেক্ষাপট মূলত এটাই ছিল যে তুষার ভাইরাও একাধিকবার বলেছেন যে মুক্তিযোদ্ধা সন্তানদের থেকে নিয়োগ না দেওয়ার কারণে নাকি নেতার ভিতরে যে না, এনআই খান বলেছেন আপনারা যে শেষ দাবিটা রেখেছেন সেটা যে সরকারের সব ক্ষেত্রে দুর্নীতি বিরোধী যে আহ্বানটা আপনারা রেখেছেন, এটা একটু পলিটিক্যাল আহ্বান হয়ে গেল। এটা তো আপনাদের এটার সঙ্গে এটার সংযুক্ততা নেই। না, অবশ্যই এটা আমাদের সাথে সংযুক্ত, কেননা আমরা যে আন্দোলনটা করছি সেখানে শিক্ষার্থীরা তাদের চাকরির জন্য এবং চাকরিতে সমান সুযোগের জন্য এই আন্দোলনটা করছে। এবং আমরা মনে করি যে মেধাবীরা যদি সরকারের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এবং আমলার মতো জায়গাগুলোতে যেতে পারে, সেক্ষেত্রে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে এবং স্বচ্ছতা সেখানে ফিরিয়ে আনা সম্ভব হবে। সেই জায়গা থেকে এবং রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে শিক্ষার্থীরা তো শুধু শিক্ষার্থী না, তারা রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের প্রতিও তাদের দায়িত্ববোধ আছে। সেই জায়গা থেকে আমরা মনে করি বর্তমান সময়ে সাংবাদিকরা যেখানে হাত দিচ্ছে সেখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বেরিয়ে আসছে। সেই জায়গা থেকে আমরা আমাদের চতুর্থ দাবিটি সংযুক্ত করেছি। তুষার ভাই একটা কথা বলেছিলেন এবং এছাড়াও আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন, সেখানে আমরা নির্বাহী বিভাগকেও আমরা জবাব দিই, তাদের কাছ থেকে চাইবো যে নির্বাহী বিভাগ কি এমন একটা পরিপত্র 18 সালে দিল যেটা কোর্টে গিয়ে টিকলো না। অবশ্যই আমাদের রাষ্ট্রের যে স্তম্ভ প্রতিষ্ঠানগুলো তাদেরকে একসাথে সিঙ্ক করেই তো কাজ করতে হয়। এখানে নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের এই যে গোলমেল, এই যে তাদের ভেতরে যে সমন্বয়হীনতা, সেটার জন্য শিক্ষার্থীদেরকে বারবার মাঠে নেমে আসতে হচ্ছে, বারবার ডিসাইডেড একটা বিষয় নিয়ে। তাহলে আপনারা এই আপনারা যে আন্দোলনটা করছেন, দাবিটা কার কাছে করছেন? বিষয়টি তো আদালতে বিচারাধীন এবং পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটা তো আসলে সরকারের কোনো বিষয় নয়, এটা আদালতের বিষয়। আপনারা কি এই আন্দোলনটা আদালতের রায়ের বিরুদ্ধে করছেন? আমাদের দাবি সরাসরি নির্বাহী বিভাগের কাছে, সরকারের কাছে। বিষয়টা অবশ্যই সরকারের বিষয়। সরকার চাইলে এখনো আবার একটি পরিপত্র জারি করতে পারে। কিভাবে, যদি সরকার চাইলে কি হাইকোর্টের রায় রায় এনে দিতে পারবে, কোর্টের রায় এনে দিতে পারবে? আমি কি একটু বলতে পারি? সেটা হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি জ্ঞানের প্রচন্ড অভাব। এই মন্টেস্কো আজ থেকে কয়েকশো বছর আগে মন্টেস্কো বলছে 3টা যে উইং, বিচার বিভাগের এগেনস্টে বা বিচার বিভাগের উপরে কখনোই নির্বাহী বিভাগ কিছু বলতে পারে না। এই ধারণাগুলো থাকা উচিত আমাদের ছাত্রদের, যারা উচ্চ শিক্ষালয়ে আছে সেখানে। এইখানে কিন্তু নির্বাহী কিছু না। এই জন্যই কিন্তু বোঝা যায় যে সরকারের বিরুদ্ধে কোনো একটা আন্দোলনের একটা অংশ, সরকারও তখন ভুল বুঝবে। এটা আমি পরামর্শ দেবে যে এটা কিন্তু সরকারের তো করিনি, এখন সরকার তো আগে করে দিয়েছে, এখন কিন্তু বিচার বিভাগের। আমি তো মনে করি সরকারের বাপেরও ক্ষমতা নেই, এটা আবার নতুন পরিপত্র জারি করলে কন্টেম্প্ট অফ কোর্ট অ্যাক্টে তারা পড়বে, যেই করুক, যে
যদি সচিব করুক, মন্ত্রী করুক, যেই করুক, আমি সরি আবার হ্যাঁ, মানে মানে কোর্ট যদি একটা রায় দিয়ে দেয়, সরকারের তো সেটা ক্ষমতা নেই সেটা বাতিল করার বা চেঞ্জ করার, সেই সুযোগ তো নেই। এনআই খান, সেটা কি আছে? নাই, সরকারের কোনো স্কোপই নাই। যদি স্কোপই নাই। 3 বিভাগ সমানও হয় তাহলে বেস্ট এমং দি ইকুয়াল বিচার বিভাগ। তার কারণ বিচার বিভাগের উপরে আইন বিভাগ, আপনারা জানেন কন্টেম্প্ট অফ কোর্ট অ্যাক্ট একটা করেছিল সরকার, সেটা কিন্তু হাইকোর্ট বাতিল করে দিয়েছে। আরও অনেক আইন পাশ করে কিন্তু সেটা বাতিল করে দেয়। আমাদের যে সিস্টেম, যে কালচার, সেখানে হচ্ছে বিচার বিভাগ সবার উপরে, তারা যেটা করবে সেটাই ফাইনাল। তবে আমি মনে করি যে রায় হয়েছে, যদি রায় হয়ে থাকে, আমি সঠিক জানি না কী রায় হয়েছে, তো এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে বা অ্যাপিলেট ডিভিশনে আবার রিভিউ করার পিটিশন দিতে পারে। কিন্তু এটাও ঠিক আমি দেখেছি যে 10,000 একটা রিভিউ পিটিশন গ্রান্ট হয়। আসিফ মাহমুদ, কি বলবেন? দেখুন, এখানে 2018 সালে সারা দেশের জনমত, সারা দেশের শিক্ষার্থীদের আন্দোলনের ভিত্তিতে সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে। তো সরকার একটা ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত যদি দেয় শিক্ষার্থীদেরকে এবং দেশের জনগণকে, সেটার দায়িত্ব সরকারের উপর কিছুটা হলেও বর্তায়। এবং সরকারকে একটা সমস্যাকে জিয়ে রেখে তো একটা রাষ্ট্র পরিচালনা করা যায় না। আপনারা জানেন এদেশে 26 না, লক্ষ মানে এখানে হয়েছে। আন্দোলনটা কি সরকারের বিরুদ্ধে? মানে আমি একটু পরিষ্কার হই, আন্দোলনটা কি সরকারের বিরুদ্ধে, যে সরকার ত্রুটিপূর্ণ পরিপত্র দিয়েছিল সেটার বিরুদ্ধে আন্দোলন, নাকি হাইকোর্ট যে রায় দিয়েছে সেটার বিরুদ্ধে আন্দোলন? মানে কোনটা? আমাদের কিন্তু তফাৎগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমাদের কিন্তু শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণী নিয়ে আমাদের দাবি নয়, আমাদের দাবি কিন্তু সকল গ্রেডেই, নবম থেকে 20তম গ্রেড সকল গ্রেড। দাবিটা কার কাছে? মানে আসিফ মাহমুদ, দাবিটা কার কাছে? এখন তো পুরো বিষয়টা কোর্টের উপরে, এখন দাবিটা কি কোর্টের কাছে? দাবিটা আমাদের নির্বাহী বিভাগের কাছে। কোর্ট আইন, নির্বাহী বিভাগের তো কিছু করার ক্ষমতা নাই, এটা আইন এটা তো সাপোর্ট করে না। নির্বাহী বিভাগ তো কিছু করতে পারবে না। কোর্ট যে রায়টা দিয়েছে এটা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে, এটা বিচারাধীন অবস্থায় থাকতে পারে। এবং আমরা আশা করব সরকার আপিলেট ডিভিশনে আবেদন করেছে এবং সরকার পক্ষ এটা নিয়ে সামনের দিকে যাবে। কিন্তু আমাদের দাবিতে কিন্তু আরো অনেকগুলো ব্যাপার আছে, যেমন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ক্ষেত্রেও কিন্তু আমরা কোটা ব্যবস্থার একটা স্থায়ী সমাধান চেয়েছি। এবং প্রথম দ্বিতীয় শ্রেণী তো আমরা এটা সানন্দে আমরা আহ্বান করব, যদি সরকার চায় একটা স্থায়ী সমাধান করা। এভাবে হাইকোর্টে ঘোরাঘুরি অথবা রাজপথে আন্দোলন করতে তো আমরা বিশ্ববিদ্যালয়ে আসিনি, আমরা পড়াশোনা করতে এসেছি, আমরা পড়ার টেবিলে লাইব্রেরিতে ফিরে যেতে চাই। এই জন্য আমরা একটা স্থায়ী সমাধান চাচ্ছি সকল গ্রেডে, শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে না। 18 সালে পরিবর্তন, সেটা প্রথম ও দ্বিতীয় শ্রেণীকে আপনি বলেছেন। জি, এনআই খান, শেষ মন্তব্য যদি করেন। ব্যক্তিগতভাবে মনে করি যে কোটা থাকা উচিত না, এক্সেপ্ট প্রতিবন্ধী, এক্সেপ্ট নারী যারা অনগ্রসর। কিন্তু এখানে কোর্ট যেটা করবে তার বাইরে কোনো কথা বলার স্কোপ নেই, তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হবে। এবং আমি মনে করি যে পররাষ্ট্রমন্ত্রী যথার্থই বলেছেন, এখন কোর্টের মাধ্যমে সমাধান হতে হবে। আমি পছন্দ করি আর না করি। ধন্যবাদ। জি, এনআই খান এবং আসিফ মাহমুদ, সঙ্গে ওহিদুল ইসলাম তুষার, আপনাকেও ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে।